ভারত আর বাংলাদেশ দুটো দেশ, ইতিহাস এক, সংস্কৃতিতেও দারুণ মিল। আর এই দুটো দেশেরই লক্ষ লক্ষ মানুষের জীবনের স্পন্দনটা কিন্তু চলে রেলের চাকার সাথে। দেশের অর্থনীতিকে সচল রাখা থেকে শুরু করে প্রতিদিনের যাতায়াত সবকিছুতেই রেলই ভরসা। কিন্তু কখনো কি মনে হয়েছে এই দুই প্রতিবেশী দেশের রেল ব্যবস্থার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই খোলাসা করতে চলেছি। চলুন একটু গভীরে গিয়ে দেখি গতি, নিরাপত্তা আর যাত্রী সেবার মতো জরুরি বিষয়গুলোতে ভারতের রেল আর বাংলাদেশের রেল ঠিক কতটা এগিয়ে বা পিছিয়ে আছে, আর কার সামনে ঠিক কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো প্রথমেই আসা যাক গতি আর প্রযুক্তির কথায়। ট্রেনের কথা উঠলেই তো সবার আগে মাথায় আসে স্পিডের ব্যাপারটা, তাই না? চলুন দেখি এই দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, শুধু যদি আমরা কাগজপত্র বা সংখ্যার দিকে তাকাই তাহলে মনে হবে ভারত অনেকটাই এগিয়ে। দেখুন, ওদের বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনগুলো ঘণ্টায় ১৩০ থেকে ১৮০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। অন্যদিকে বাংলাদেশের আন্তনগর ট্রেনগুলোর গড়গতি ৭০ থেকে ৯০ কিলোমিটার। যদিও সোনার বাংলা এক্সপ্রেসের মতো কিছু ট্রেন ১২০ পর্যন্ত গতি তুলতে পারে। তার মানে শুধু স্পিডের বিচারে ভারত কিন্তু পরিষ্কারভাবে এগিয়ে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। আসল গল্পটা কিন্তু ট্র্যাকের ওপর। দুটো দেশেই অনেক জায়গায় রেল লাইনের অবস্থা খুব একটা ভালো নয়। ফলে একটা ট্রেনের যতই ক্ষমতা থাক, বাস্তবে সেই গতি তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ভারতে যেখানে একটা ট্রেনের ১৮০ কিলোমিটারে ছোটার কথা, সেখানেও প্রায়শই ১৩০-এর নিচে চলতে হয়। বাংলাদেশেও একই সমস্যা। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার কাছে একটা স্পোর্টস কার আছে, কিন্তু আপনি শহরের জ্যামে আটকে আছেন। বেশ, গতির কথা তো হলো, কিন্তু সুরক্ষার কি হবে? একটা রেল ব্যবস্থার সবচেয়ে বড় পরীক্ষা তো তার নিরাপত্তা ব্যবস্থায়, তাই না? চলুন দেখা যাক এই খুব জরুরি দিকটাতে ভারত আর বাংলাদেশ কি করছে। ভারত কিন্তু এই দিকে একটা দারুণ জিনিস তৈরি করেছে। এর নাম কবচ 4.0। এটা হচ্ছে পুরোপুরি ওদের নিজেদের তৈরি একটা অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম ভাবা যায়। এর মূল কাজ হল মানবিক ভুলের কারণে হওয়া দুর্ঘটনা একদম শূন্যে নামিয়ে আনা। মানে চালক যদি কোনো কারণে ভুলও করে ফেলেন, এই সিস্টেম নিজের থেকেই ট্রেনকে বাঁচিয়ে নেবে। এখন প্রশ্ন হলো, এই কবচ সিস্টেমটা কাজ করে কিভাবে? ব্যাপারটা খুব সহজ কিন্তু অসাধারণ কার্যকর। প্রথমত, এটা সব সময় ট্রেনের গতি আর সিগন্যালের ওপর কড়া নজর রাখে। দ্বিতীয়ত, যদি দেখে যে ট্রেনটা লাল সিগন্যাল পার করতে যাচ্ছে বা স্পিড লিমিটের চেয়ে জোরে চলছে, সাথে সাথে চালককে একটা অ্যালার্ট পাঠায়। আর সবশেষে চালক যদি তাতেও সাড়া না দেন, তাহলে সিস্টেম নিজেই ব্রেক কষে দেয়। চালকের আর কিছুই করতে হয় না। মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি এতে প্রায় থাকেই না। অন্যদিকে বাংলাদেশও কিন্তু একদমই পিছিয়ে নেই। তারাও এই ধরনের একটা অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম আনার জন্য উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, ভারতে হয়তো এই ব্যবহার শুরু হয়ে গেছে, আর বাংলাদেশে এটা এখনও পরিকল্পনার পর্যায়ে আছে। কিন্তু এটা খুবই ভালো একটা খবর যে বাংলাদেশও যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে। গতি আর নিরাপত্তার কথা তো হলো, কিন্তু ট্রেনে চড়ার আসল অভিজ্ঞতাটা কেমন? মানে ট্রেন কি সময়মতো ছাড়ে? কামরার ভেতরের অবস্থা কি? টিকিট কাটা কি সহজ? একজন সাধারণ যাত্রীর কাছে তো এগুলোই সবচেয়ে বড় প্রশ্ন। চলুন এবার এই দিকগুলো দেখি। এই টেবিলটা দেখলেই একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। ভারতের ট্রেনগুলোতে এখন ওয়াইফাই, বায়ো টয়লেট বা খাবারের মতো আধুনিক সুবিধা অনেক বেশি। ওদের অনলাইন টিকেটিং সিস্টেমও বেশ উন্নত। অন্যদিকে বাংলাদেশও কিন্তু চেষ্টা করছে। নতুন নতুন কোচ আসছে, অনলাইন টিকিটও পাওয়া যায়। কিন্তু পুরনো কোচের সংখ্যা এখনও অনেক বেশি। আর অনলাইনে টিকিট কাটার সময় সার্ভারের সমস্যা তো একটা বড় ভোগান্তি। তাই যাত্রী সেবার দিক থেকে ভারত কিছুটা এগিয়ে, এটা বলাই যায়। কিন্তু এখানে একটা অবাক করা তথ্য আছে। এত সব আধুনিক সুবিধা থাকা সত্ত্বেও সময়মতো ট্রেন চালানোর ক্ষেত্রে ভারতীয় রেলের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এই সংখ্যাটা দেখুন, 2023-24 সালে ওদের সময়ানুবর্তিতা ছিল মাত্র 73.62%। তার মানে প্রতি 4টে ট্রেনের একটা ট্রেন দেরিতে চলছে। এটা যাত্রীদের জন্য বিরাট একটা সমস্যা। বাংলাদেশে ট্রেন লেট হওয়ার কারণগুলো আবার বেশ অন্যরকম এবং বেশ গভীর। এখানে একই সাথে 3 ধরনের রেল লাইন আছে: ব্রড গেজ, মিটার গেজ আর ডুয়াল গেজ। ভাবুন তো একবার, কি বিশাল এক অপারেশনাল চ্যালেঞ্জ। এর সাথে যোগ করুন ইঞ্জিন আর কোচের অভাব, স্টেশন মাস্টার, গার্ডের মতো জরুরি কর্মীর সংকট, আর অনেক পুরনো আর দুর্বল রেল লাইন। এই সব মিলিয়েই ট্রেন চলাচলে দেরি হয়। বেশ, বর্তমানের অবস্থা তো বোঝা গেল, কিন্তু ভবিষ্যতের ছবিটা কেমন? এই দুটো দেশ তাদের রেল ব্যবস্থাকে আরও উন্নত করতে কি ভাবছে? চলুন এবার তাদের অবকাঠামো আর ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নজর দিই।
বাংলাদেশ এখন তাদের রেলের একেবারে মৌলিক অবকাঠামো তৈরির ওপর অনেক বিনিয়োগ করছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। এই একটা প্রকল্পই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় একটা বিপ্লব এনে দিয়েছে। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে বাংলাদেশ এখন ভিতটাকে মজবুত করার উপর কতটা জোর দিচ্ছে। ভবিষ্যতের দিকে তাকালে দুটো দেশেরই একটা বড় স্বপ্ন আছে, বুলেট ট্রেন। ভারত আমেদাবাদ মুম্বাই রুটে বুলেট ট্রেন প্রকল্প নিয়ে বেশ খানিকটা এগিয়েও গেছে। বাংলাদেশও ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের পরিকল্পনা করছে। তবে বাংলাদেশের বর্তমান ফোকাসটা হল নতুন ডুয়াল গেজ লাইন তৈরি করা আর বড় বড় সেতু বানানোর মতো ফাউন্ডেশনাল কাজগুলো শেষ করা। সুতরাং স্বপ্ন এক হলেও সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা একটু আলাদা। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এই স্লাইডটা এক ঝলকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। গতি আর নিরাপত্তা প্রযুক্তিতে ভারত এগিয়ে থাকলেও সময়মতো চলাটা ওদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশ তাদের মূল অবকাঠামোকে শক্তিশালী করার উপর জোর দিচ্ছে, যা ভবিষ্যতের জন্য খুবই জরুরি। তাই এটা কোনো সহজ জয় পরাজয়ের গল্প নয়, বরং দুটো দেশের ভিন্ন বাস্তবতা আর ভিন্ন অগ্রাধিকারের একটা চিত্র। এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা সেরা রেল ব্যবস্থা বলতে আসলে কি বোঝায়? শুধু দ্রুতগতি, নাকি একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা, নাকি সবার জন্য নির্ভরযোগ্য একটা সেবা? এর উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে। সবার কি মনে হয় একটা রেলওয়ের জন্য সবচেয়ে জরুরি কোনটা? কমেন্টে নিজেদের মতামত জানাতে পারেন। চলুন আলোচনা করা যাক।